আমার নাম গুড্ডি, বয়স ৩২ বছর। এটা আমার জীবনে এক করুণ কাহিনী, যা শুনলে আপনার চোখেও জল চলে আসবে। বাংলোতে আমার মালকিনের বিশেষ চাকরানি আমি। আমার ৩ সন্তান, ২ ছেলে এবং ১ মেয়ে। কিন্তু আমার মালকিন, যেখানে আমি গত ৭ বছর ধরে কাজ করছি, তার কোনো সন্তান নেই। অথচ মালকিনের বিয়ে হয়েছে ৪ বছর। এই ৪ বছরে তিনি অনেক চেষ্টা করেছেন। সেরা ডাক্তার, সাধু বাবা, তান্ত্রিক বাবা, না জানি কার কার কাছে তার সমস্যা নিয়ে গিয়েছিলেন, কিন্তু এখনও তার সন্তান হয়নি। সম্ভবত সন্তান তার কপালে ছিল না। আমি মালকিনকে খুব ভালোবাসতাম। মালিক আর মালকিন ভালোবেসে বিয়ে করেছিলেন। তাদের বিয়ের ১ বছর পরেই তিনি আমাকে তাদের বাড়িতে কাজের জন্য রাখেন। আমি তার সবচেয়ে বিশ্বস্ত চাকরানি, তাই তিনি আমার সাথে ভালো মন্দ সব কথা শেয়ার করতেন। আমি তার দুঃখ সহ্য করতে পারতাম না। মালিক সন্তানের জন্য পাগল। তিনি বলতেন, যাই ঘটুক না কেন, তার একটি সন্তান চাই। স্বামী স্ত্রীর মধ্যে খুব ভালোবাসা ছিল, কিন্তু সন্তান হয়নি বলে মালিক মালকিনের থেকে দূরে দূরে থাকতে শুরু করেন। তিনি সব সময় বলতেন, আমার শুধু একটা সন্তান চাই, যেভাবেই হোক আমার নিজের রক্তে চাই। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান, তাই আমিও চাই আমার নিজের একটা সন্তান হোক, এবং সে যেন আমার বংশকে এগিয়ে নিয়ে যায়। সন্তান না হলে আমার বংশ শেষ হয়ে যাবে। মালিকের এত সম্পত্তি দেখার জন্য একজন উত্তরাধিকারী দরকার। অনেকে তাকে দত্তক নেওয়ার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু মালিক বলতেন, নিজের রক্ত নিজের এবং পরের রক্ত সবসময় পর হয়। মালকিন সব রকম চেষ্টা করে দেখেছেন, তবুও তিনি গর্ভবতী হতে পারেননি। তিনি এই নিয়ে খুব টেনশনে ছিলেন। এমনকি তিনি জাদু টোনাও করেছিলেন, কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ হওয়ায় তিনি ভেঙে পড়েন। মালিক বললেন যে তিনি যদি তার উত্তরাধিকারী না পান, তবে তিনি অন্য মহিলাকে বিয়ে করবেন। মালকিন চাননি যে তার স্বামী বাড়িতে অন্য মহিলাকে নিয়ে আসুক, এমনকি মালিকও চাননি, কিন্তু তিনি অসহায়। আমি এই পুরো সময়ে মালকিনকে অনেক সাহায্য করেছি। তিনি তান্ত্রিক বাবার কাছে যাওয়ার সময় আমাকে সঙ্গে করে নিয়ে যেতেন। আমিও এই সাহায্যের বদলে অনেক উপহার পেয়েছি। এখন মালিক মৃত বিয়ে করার সিদ্ধান্ত নিলে মালকিন কান্নাকাটি শুরু করতেন, আর মালিক কখনো মালকিনের চোখে জল দেখতে পারতেন না। প্রতিবারই মালিক মালকিনের কান্না দেখে নিজেকে দ্বিতীয় বিয়ে করার থেকে বিরত রাখতেন, আর মালকিনকে বোঝাতেন, যাই হোক না কেন তার মনে মালকিনের যে স্থান, সেই স্থান তিনি কখনোই অন্য স্ত্রীকে দেবেন না। তিনি কেবল সেই স্ত্রীর কাছ থেকে সন্তান চান। এখন মালিক সিদ্ধান্ত নিলেন যে যাই ঘটুক না কেন, তাকে সন্তানের জন্য দ্বিতীয় বিয়ে করতেই হবে। একথা শুনে মালকিন খুব টেনশনে ছিলেন। তার অবস্থা খুব খারাপ। আমি দেখতে পাচ্ছি তিনি কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে এদিকে ওদিকে হাঁটাহাঁটি করছিলেন। আমি তাকে বললাম, মালকিন, কিছু হবে না, চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। যখন তিনি বললেন, তুমি জানো না বুদ্ধি, আমি আমার স্বামীকে খুব ভালোবাসি। আমি তার অন্য স্ত্রীকে সহ্য করতে পারবো না। আমি জানতাম না যে বিয়ের পর ভগবান আমাকে সন্তান দেবে না, আর এই কারণে আমার প্রতি আমার স্বামীর ভালোবাসা কমে যাবে। আমি মালকিনকে সান্ত্বনা দিয়ে বললাম, মালিক আপনাকে ভীষণ ভালোবাসেন, তিনি বাধ্য হয়ে দ্বিতীয় বিয়ে করতে চাইছেন। মালকিন বললেন, স্বামীর দ্বিতীয় স্ত্রীর যখন সন্তান হবে, তখন আমার জন্য তার মনে যে ভালোবাসা আছে তাও শেষ হয়ে যাবে, কারণ আমি তো তাকে সন্তান দিতে পারলাম না। যদি সে তাকে সন্তান দেয়, তাহলে আমার স্বামী তাকে এবং তার সন্তানকে আরও বেশি মূল্য দেবে, আর আমার এই বাড়িতে একটু সম্মান থাকবে না। তাই আমি এটা মোটেও চাই না। আমি চাই আমার স্বামীর সন্তান নিক, কিন্তু সারা জীবনের মতো বাড়িতে সতীন না নিয়ে আসে। এই শহরে আমারও কিছু সম্মান আছে। আমার স্বামীর বন্ধুরা তাকে আবার বিয়ে করার পরামর্শ দেয়, যাতে এই বাড়িতে আমার মাথা নিচু হয়ে যায়। কিন্তু আমি এটা কিছুতেই হতে দেব না। আমি কোনো না কোনো উপায় খুঁজে বের করব। তারপর আকাশ কুসুম কল্পনা করতে করতে হঠাৎ থেমে অদ্ভুতভাবে আমার মুখের দিকে তাকাতে লাগলেন। আমিও মালকিনের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ তার হলো কি, আর তিনি আমার দিকে এভাবে তাকাচ্ছেন কেন? তারপর মালকিন হঠাৎ আমার মুখের দিকে তাকিয়ে আমার হাত ধরে বললেন, বুদ্ধি, তুমি কি আমাকে সাহায্য করবে? আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ, আমি সবসময় আপনার কাজ করার জন্য রেডি। আপনি না বললেও আমি সবসময় আপনাকে সাহায্য করব, কারণ এটা আমার কর্তব্য। আপনি শুধু আমাকে কি করতে হবে বলুন। তখন তিনি বললেন, আজ আমি তোমার কাছে এমন একটা সাহায্য চাইব, হয়তো তুমি কখনো এই সাহায্যের জন্য রাজি হবে না। তার কথা শুনে অবাক হয়ে ভাবলাম যে এটা কি ধরনের কাজ, আর কি এমন সাহায্য যা আমি তার জন্য করতে পারবো না। আমি বললাম, মালকিন,
আমি আমার সাধ্যমতো আপনাকে সব রকম সাহায্য করার চেষ্টা করব। তখন তিনি বললেন যে আমি এখন যা বলবো তা করাটা হয়তো তোমার জন্য খুব কঠিন হবে, আর তুমি না বলে দেবে। তার কথা শুনে খুব অবাক হয়ে ভাবলাম তিনি আমার কাছে এমন কি সাহায্য চান, কিন্তু পরের মুহূর্তে তিনি আমার মুখের দিকে তাকিয়ে এমন সাহায্য চাইলেন যে মনে হলো আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। মালকিনের কথা শুনে আমি একবার স্তব্ধ হয়ে গেলাম। তিনি আমার মুখে অভিব্যক্তি দেখে বুঝতে পেরে বললেন, আমি জানতাম তুমি এই বিষয়ে আমাকে সাহায্য করবে না, কারণ এই কাজটা খুব কঠিন এবং কোনো মহিলা এই কাজ এত সহজেই করতে রাজি হবে না। তখন আমি বললাম, মালকিন, এটা কিভাবে সম্ভব? এত বড় কাজ আমি কিভাবে করতে পারবো, তাও কাউকে না জানিয়ে? এই কাজে আমার যত ক্ষতি হবে তার থেকে আপনার ক্ষতি বেশি হবে। একথা বলে আমি চিন্তায় পড়ে গেলাম। আমাকে চিন্তিত দেখে মালকিন বললেন, তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে এর জন্য তোমাকে অনেক টাকা দেব। তোমাকে এই কাজের বিনিময়ে আমি তোমাকে পুরো 1 কোটি টাকা দেব। 1 কোটি টাকার কথা শুনে আমার হুঁশ উড়ে গেল। জীবনে কখনো এত টাকা দেখিনি। কোটি টাকা আমার চোখের সামনে ভাসতে লাগলো, কারণ আমরা খুব গরিব, আর একজন দরিদ্র কৃষকের সাথে আমার বিয়ে হয়েছিল। আমার স্বামী সন্তানদের নিয়ে গ্রামে থাকতেন, আর আমি শহরে মাইসিনের বাড়িতে কাজ করতাম। এখানে কাজ করে প্রতি মাসে স্বামীর কাছে টাকা পাঠাতাম। যখন থেকে আমি এখানে কাজ শুরু করি, আমার স্বামী কাজ করা ছেড়ে দিয়ে লাখ লাখ টাকা ঋণ নিয়ে মস্তি করে বেড়াতেন। আমাদের ঋণ প্রায় 7-8 লাখ টাকা। এই কোটি টাকা আমাদের খুব কাজে লাগতো। লোকে কি বলবে এতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমি ভয় পাচ্ছি যে আমার স্বামী আমাকে এই কাজের জন্য অনুমতি দেবে কি না। তবে আমি আশা করি যে 1 কোটি টাকার কথা শুনলে সে সঙ্গে সঙ্গে রাজি হবে। এই সব ভেবে সঙ্গে সঙ্গে আমি মালকিনের কাজ করতে রাজি হয়ে বললাম, আমি আপনাকে সাহায্য করতে রাজি, তবে আপনাকে মালিককেও তো এই কাজের জন্য রাজি করতে হবে। মালকিনকে আরও বললাম যে বাইরে কেউ যদি এই বিষয়ে জানতে পারে তাহলে তারা খারাপ খারাপ কথা বলবে, আর তাতে আপনাদের সম্মান নষ্ট হবে, এবং সবচেয়ে বড় কথা হলো মালিক এই কাজে রাজি হবেন কিনা। মালকিন বলতে লাগলেন, আমার স্বামী যখন দ্বিতীয় বিয়ের জন্য রেডি তখন সে খুব সহজেই এই কাজের জন্য রাজি হয়ে যাবে। তুমি জানো তো আমি আমার হৃদয়ে পাথর রেখে কথা বলছি। আমি বললাম, মালকিন, আপনি একবার মালিকের সাথে কথা বলুন। এটা একটা বড় এবং খুব ঝুঁকিপূর্ণ কাজ। মালকিন বললেন, আমি জানি এটা কোনো ছোটোখাটো কাজ না। আমি মালকিনকে আরেকবার ভাবতে বললাম, যাতে পরে তার অনুশোচনা না হয়। মালকিন বললেন, আমি অনেক কষ্টে এই সিদ্ধান্ত নিয়েছি, এখন আমি আমার সিদ্ধান্ত থেকে পিছিয়ে যাব না। তুমি আমাকে সাহায্য করো, না হলে সব কিছু শেষ হয়ে যাবে। তিনি আরও বললেন যে তিনি সারা জীবন সতীনকে সহ্য করতে পারবেন না, তবে এক রাতের জন্য কষ্ট সহ্য করতে পারবেন। তাই তাকে এইসব করতেই হবে। আমি মনে মনে ঠিক করলাম যে এই কাজটা আমার জন্য অনেক বড়। প্রথমে আমাকে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হবে, তারপর আমি এই কাজ করতে পারবো। আমার স্বামী যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি মালকিনকে সব রকম সাহায্য করতে রাজি। তবে আমাদের এই কাজটি যতটা সম্ভব চোখ লক্ষ্যর আড়ালে করতে হবে, কারণ এই ব্যাপারটা যদি জানাজানি হয়ে যায় তবে মালিক এবং মালকিনকে লোকেরা ভুল বুঝবে। এদিকে আমি মালিককে ভয় পাচ্ছিলাম, কারণ মালিক খুব রাগী। তিনি মালকিনকে খুব ভালোবাসতেন, কিন্তু যখন তিনি জানতে পারবেন যে মালকিন এরকম প্ল্যান করেছেন তখন তার প্রতিক্রিয়া কী হবে কে জানে। আমি আমার স্বামীকে ফোন করি, আর মালকিন মালিকের আসার অপেক্ষায় করছিলেন। আসলে মালকিনের পরিকল্পনা ছিল যে আমি তার স্বামীর সন্তানের জন্ম দেব, কারণ মালকিন সতীনকে সারা জীবন সহ্য করতে পারবেন না, কিন্তু সন্তানের জন্য এক রাত অন্য মহিলার সাথে স্বামীকে সহ্য করতে তার ক্ষতি নেই। শুধু একটা রাতেরই তো ব্যাপার। মালকিন আমাকে বলেছিলেন যে তুমি আমার পরিবর্তে আমার ঘরে যাবে, আর আমার স্বামীর সাথে তোমার সম্পর্ক হবে। তারপর তুমি গর্ভবতী হবে, আর সন্তানের জন্মের পর তুমি আমাদের সন্তানকে আমার কাছে ফিরিয়ে দেবে। বিনিময়ে আমি তোমাকে 1 কোটি টাকা দেবো। এই কাজে আমার কোনো সমস্যা হবে না, কারণ আমার আগে থেকে 3 সন্তান আছে। ভগবান আমাকে ছেলে মেয়ে উভয়ই দিয়েছেন, তাই আমার আর কোনো সন্তানের ইচ্ছা ছিল না। আর ওদিকে মালিকও তার নিজের সন্তান চাইতেন। মালিক যদি অন্য কাউকে এই কাজ করতে বলতেন তবে তাদের সম্মানের উপর প্রভাব পড়ত। আমি তাদের বাড়িতে থাকতাম, তাই এই সমস্যাগুলি জানতাম। তাই তিনি আমাকে এই কাজটি করতে বলেছিলেন। কিন্তু একজন মহিলার পক্ষে তার স্বামীর সাথে অন্য মহিলাকে সহ্য করা খুব কঠিন, কিন্তু এটা করতে মালকিন বাধ্য ছিলেন। এই কাজের সাথে সাথে মালকিন আমাকে একটা শর্ত দিয়েছিলেন। তিনি বলেছিলেন, বুদ্ধি, আমাকে ক্ষমা করো।
পুরুষের স্বভাব যে কোনো সময় বদলে যেতে পারে, তাই এই সন্তানের জন্মের পর তুমি তোমার গ্রামে গিয়ে তোমার স্বামীর সাথে থেকো। তোমাকে আর আমাদের বাড়িতে কাজে রাখতে পারবো না। মালকিনের এই কথা আমার খুব খারাপ লেগেছিল। আমি তাকে বললাম, তাহলে আমি কোথায় কাজ করব আর আমার সংসার কিভাবে চলবে? মালকিন বললেন যে প্রথমত কোটি টাকা পাওয়ার পর তোমার কাজ করার দরকার পড়বে না। দ্বিতীয়ত, তুমি যদি কোনো সমস্যায় পড়ো তবে তোমার কাছে আমার নম্বর আছে, তুমি আমাকে কল করবে। তোমার যা টাকা লাগবে আমি তোমাকে দেব, কারণ আমি তোমার কাছে সারা জীবন ঋণী, তাই তোমাকে সাহায্য করতেই থাকবো। মালকিনের এই কথা শুনে আমি খুব খুশি হয়েছিলাম এবং আমার স্বামীকে ফোন করে সব খুলে বললাম। প্রথমে আমার স্বামীও এতে রাগ করলো, কারণ সেও একজন পুরুষ আর কোনো পুরুষ তার স্ত্রীকে অন্য পুরুষের হাতে সঁপে দিতে পারে না। কিন্তু আমার স্বামী লোভী মানুষ, তাই 1 কোটি টাকার কথা শুনে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। সে বললেন যে তার কোনো আপত্তি নেই। আমি যখন মালকিনকে বললাম যে আমার স্বামী রাজি, তখন মালকিন খুশি হয়ে আমাকে বললেন যে তার স্বামী রাজি হয়ে গেছে। প্রথমে সেও কিছুটা রাগ দেখাচ্ছিল, কিন্তু তার একটা সন্তান চাই এবং তাও নিজের রক্তে, তাই তিনিও এই কাজের জন্য রাজি হয়ে যান। রাত নামার সাথে সাথে মালকিন আমাকে মালিকের ঘরে পাঠিয়ে দিল। আজ আমি মালকিনের চোখে জল দেখলাম। মাঝে মাঝে একজন নারী এতটাই অসহায় হয়ে পড়ে যে তার যা করার কথা না, তাই তাকে বাধ্য হয়ে তা করতে হয়। আজ মালকিনকে আমার খুব অসহায় মনে হচ্ছিল। তিনি আমাকে জড়িয়ে ধরে বললেন, আমাকে নিরাশ করো না। যে উদ্দেশ্য নিয়ে তোমাকে পাঠাচ্ছি, ভগবান যেন আমার সেই ইচ্ছা পূরণ করেন, যাতে আমাদের সন্তানের অভাব পূরণ হয় এবং আমার স্বামীও যেন তার বিয়ের কথা না বলে। আমি মালকিনের ঘরে গেলাম, আর মালকিন ঘুমের ওষুধ খেয়ে নিজের ঘরে ঘুমাতে গেলেন। সেই রাতটা বোধহয় মালকিনের জন্য খুব কষ্টের রাত ছিল। সব কিছু আমাদের পরিকল্পনার মতোই হয়েছিল। আমাদের বেশি অপেক্ষা করতে হয়নি। খুব তাড়াতাড়ি আমার স্বাস্থ্য আগে থেকে খারাপ হতে শুরু করে। মালকিন আমাকে শহরের সেরা ডাক্তারের কাছে নিয়ে গেলে ডক্টর আমাকে সুসংবাদ শোনালেন। মালিক এবং মালকিনের খুশির সীমা রইল না। মালিক তার সমস্ত আত্মীয়দের মধ্যে খবর ছড়িয়ে দিলেন যে তার বউ প্রেগনেন্ট, কারণ তারা কাউকে জানাতে চায়নি যে সন্তানটি তার বউয়ের গর্ভে থেকে নয়, আমার গর্ভে জন্ম নেবে। মালিকের সকল আত্মীয় স্বজনও খুব খুশি। এখন মালিক মালকিন দুজনে স্বস্তির নিঃশ্বাস ফেললেন, কারণ এখন তাদের এত বছরের ইচ্ছা পূরণ হতে চলেছে। মালিকের খুশি দেখে আমি ক্ষণিকের জন্য নার্ভাস ফিল করতাম। প্রথমে ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে, কিন্তু কেন জানি না যতই দিন যাচ্ছে ততই আমার নার্ভাস বাড়ছে। আমি খুব টেনশনে থাকতাম। আর মালিক এবং মালকিন তাদের সন্তানদের আগমনের স্বপ্ন দেখছিলেন। স্বামী স্ত্রী দুজনে আমার খুব যত্ন নিচ্ছিলেন। মালকিন আমার এত যত্ন নিচ্ছিলেন যেন আমি এই বাড়ির মালকিন আর তিনি আমার চাকর। কিন্তু আমাদের জন্য একটি নতুন সমস্যার সৃষ্টি হলো। যখন আত্মীয়রা জানতে পারে যে মালকিন অন্তঃসত্ত্বা, তখন অনেকে তাকে দেখতে আসলেন। তারা মালকিনকে নানা ধরনের প্রশ্ন করেন। মালকিন গর্ভবতী না, তাই তার কাছে প্রতিটা প্রশ্নের উত্তর ছিল না। তিনি বিভ্রান্ত হয়ে পড়েন। এতে বিরক্ত হয়ে মালকিন বললেন যে আমাদের এখানে থাকা ঠিক হবে না, কারণ এখানে কেউ না কেউ আসতেই থাকবে। আর মালকিনের প্রেগনেন্সির কথা কেউ বিশ্বাসও করতে পারছে না। এমনটা যেন না হয়, কেউ যেন বুঝতে না পারে যে কিছু গড়বড় আছে। অনেক অতিথি আসার কারণে মালকিন এবং আমি দুজনে সমস্যায় পড়ছিলাম, কারণ তাদের সামনে মালকিনকে আরাম করতে হতো আর আমাকে বাড়ির সমস্ত কাজ করতে হতো। তাই আমি মালকিনকে পরামর্শ দিলাম যে আমাদের অন্য কোনো শহরে থাকতে হবে, একমাত্র সেখানেই আমরা শান্তিতে থাকতে পারবো। মালিকও তার আত্মীয়দের বললেন যে মালকিন তার বাবার বাড়িতে আছে, ফলে কেউ সেখানে আসবে না এবং আমরা আরামে সেখানে পুরো সময় কাটাতে পারবো। মালিকেরও আমার এই আইডিয়া পছন্দ হয় এবং মালিক আমাকে এবং মালকিনকে অন্য শহরে নিয়ে যান। সেখানে আমাদের দেখাশোনা করার জন্য একজন প্রহরী এবং একজন দাসী পাঠিয়েছেন। এখানে আসার পর মালকিন আমার খুব যত্ন নেন। মালকিন খুব ভালো এবং দয়ালু মহিলা। আমি ভাবতাম মালকিন এত ভালো, তবুও তার সাথে এমন কেন হলো? সত্যি কি ভালো মানুষের সাথে ভালো কিছু হয় না? আমার অদ্ভুত অদ্ভুত চিন্তার মধ্যে দিন কাটতে লাগলো। এখন তো বাচ্চা পেটে লাথি মারতে শুরু করেছে। প্রথমবার যখন সে আমার পেটে নড়াচড়া শুরু করে, তখন একটা অদ্ভুত অনুভূতি অনুভব হলো। মাঝরাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমি উঠে বসলাম আর পেটে হাত বোলানোর সময় অনুভব করলাম যে আমার সন্তান আমাকে ডাকছে। সে আমাকে বলছে, মা, আমি তোমার সন্তান, আমাকে অন্য কাউকে দিও না।
আমি তোমার, আমাকে তোমার কাছেই রাখো। এই একই রকম স্বপ্ন প্রতিদিন দেখতে লাগলাম। খুব বেশি জেগে থাকার কারণে চোখে নিচে কালো স্পট দেখা গেল, আর আমি দুর্বল বোধ করতে লাগলাম। ধীরে ধীরে আমার মন পরিবর্তন হচ্ছে বুঝতে পারছি, কারণ এখন প্রতি রাতে আমার সাথে এই একই ঘটনা ঘটছে। এখন শুধু আমার মনের সাথে সাথে আমার উদ্দেশ্য পরিবর্তন হতে শুরু করেছে। আমি খুব টেনশানে। এখন কোটি টাকাও আমার কাছে অকেজো বলে মনে হচ্ছে। আগে মনে হতো যে ৩টি সন্তান হওয়ার পরে আর সন্তান চাই না, টাকাই আমার কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু এখন আমার ধারণা ভুল প্রমাণিত হলো। সন্তান প্রথম হোক বা শেষ, যে আমার সে আমারই। মালকিন আমার অবস্থা সন্দেহ করে একদিন মালিকের কাছে উদ্বিগ্ন হয়ে বলছিলেন, সুযোগ পেয়ে বুদ্ধির উদ্দেশ্য বদলে না যায়। মালিক বলছিলেন, এটা হতেই পারে না, ওর উদ্দেশ্য কখনোই বদলাবে না, যেহেতু ওর আগে থেকে সন্তান আছে। এখন ওর অর্থের প্রয়োজন, সন্তানের নয়। মালিক আমাকেও বারবার জিজ্ঞেস করতেন যে কেন আমি এত চুপচাপ থাকি। মালিক প্রতি সপ্তাহে আমার জন্য প্রচুর ফলের রস এবং প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে আসতেন। প্রতি মাসে নামকরা ডক্টরের কাছে আমার চেক আপ হতো। তারপর সেই দিন এলো যখন ডক্টর আমাদেরকে ডেলিভারির ডেট দিলেন। এই কথাটি মালকিন সঙ্গে সঙ্গে মালিককে জানালে তিনি খুব খুশি হয়ে গেলেন। মালিক আমার চিকিৎসার জন্য মালকিনকে অনেক টাকা দিয়ে বললেন, কোনো কিছু অভাব যেন না হয়। একদিকে আমার মন ধুকধুক করতে লাগলো। আমি সন্তানের জন্য চিন্তিত। রাতের বেলা মালকিন আমাকে বললেন, কালকে সকাল 10টার দিকে আমাকে হাসপাতালে ভর্তি হতে হবে, কারণ কালকেই আমার ডেলিভারির ডেট। কথা শুনে আমি মনে মনে ভয় পেতে লাগলাম, কারণ আমার সন্তান আমি কাউকে দিতে পারবো না। কোটি টাকার জন্য আমি আমার সন্তান অন্য কাউকে দিতে পারবো না। যদিও বাচ্চার বাবা মালিক, কিন্তু আমি তো মা। আর বাবার চেয়ে মায়ের হৃদয়ে সন্তানের জন্য বেশি ভালোবাসা থাকে। যাকে 9 মাস গর্ভে ধরে রেখেছি, তাকে কিভাবে অন্য মায়ের কোলে তুলে দেবো? আমি আমার শরীরের অঙ্গ অন্য কাউকে দিতে পারবো না। 1 কোটি কেন, 100 কোটি টাকা দিলেও না। রাতে মালিকে তার ঘরে গিয়ে শুয়ে পড়লে আমি তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে লুকিয়ে সেখান থেকে পালিয়ে যাই। ব্যথা অনুভব করতে লাগলাম, কারণ আমার ডেলিভারির সময় এসে গেছে। তাড়াতাড়ি রাতের বাস ধরে শহর ছেড়ে বেরিয়ে এলাম। মনে হচ্ছিল বেশিক্ষণ সহ্য করতে পারবো না। আমি কখনোই অপারেশন করিনি, কারণ আমার 3 সন্তানই স্বাভাবিকভাবে জন্মেছিল। আমি মালিক এবং মালকিনকে ঠকিয়ে সেখান থেকে পালিয়ে এসেছি, কারণ আমি আমার সন্তানকে অন্য কাউকে দিতে পারবো না। মালিক ও মালকিনের অবস্থা কি হবে তা আমি ভাবতেও চাইনি। আমি শুধু এটা নিয়ে টেনশনে ছিলাম যে আমার সন্তানকে বাঁচানোর দায়িত্ব আমার। প্রায় 6 ঘন্টা পরে আমি আমার গ্রামে পৌঁছালাম। এখন আমার প্রচণ্ড ব্যথা শুরু হয়েছে। আমি আমার বাড়িতে যাইনি, কারণ আমার স্বামী 1 কোটি টাকার আশায় বসে আছে। তার বাজারে অনেক ঋণ। না জানি এই 9 মাসে সে 1 কোটি টাকা নিয়ে কি কি স্বপ্ন দেখেছে। আমি যদি তার কাছে যাই, তবে আমি নিশ্চিত সে আমাকে মালকিনের কাছে নিয়ে গিয়ে তার কাছ থেকে সমস্ত টাকা বুঝে নেবে। আমার স্বামী খুব লোভী মানুষ। তার এমন লোভ যে টাকার লোভে নিজের স্ত্রীকে অন্য পুরুষের সাথে সহ্য করতে পারে। সে স্ত্রী সন্তানের চেয়েও টাকাকে বেশি ভালোবাসত। আমি গ্রামের দাইমার কাছে গেলাম। আমার বাকি সন্তানরাও এই মহিলার হাতে জন্মেছে। আমি দাইমার বাড়িতে গিয়ে দরজা ঠেলে ভিতরে ঢুকলাম। আমি রাত 2টায় মালকিনের বাড়ি থেকে রওনা দিয়েছিলাম, আর এখন সকাল 8টা বাজে। দাই আমাকে দেখে খুব অবাক হয়ে বলতে লাগলেন, এবার তুমি প্রথম থেকে আমার কাছে আসনি, আর তোমার ছেলেমেয়েরাও অনেক বড় হয়ে গেছে। তুমি অনেক বছর পরে সন্তানের কথা ভাবলে। হয়তো এটাই ঈশ্বরের ইচ্ছা। এই বলে আমি চুপ হয়ে গেলাম। তিনি আমার সাথে আরও কথা বলতে চাইছিলেন, কিন্তু আমি তাকে বললাম, কথা বলার সময় নেই, আমার প্রসবের সময় হয়ে এসেছে, তাই আমি আপনার কাছে এসেছি। আমি আমার সন্তানকে নিরাপদ ও সুস্থ চাই। দয়া করে তাড়াতাড়ি করুন। আমার ভয় ছিল মালিকের লোকেরা এখানে এসে আমার সন্তানকে আমার কাছ থেকে নিয়ে যেতে পারেন। আরও ভয় ছিল আমার স্বামী লোভী, হয়তো সন্তানটিকে মালকিনের হাতে দিয়ে দেবেন, তাই আমি বাড়িতেও ফিরতে পারবো না। ভয় আর টেনশনের কারণে আমার খুব খারাপ লাগছিল। মাঝরাতে ওদের বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পর মালিক ও মালকিনের কি অবস্থা হবে তা ভাবিনি। সবাই আমাকে খুঁজতে চেষ্টা করবে, তারপর দুজন দুজনের সাথে কি করবে জানি না। যাই হোক, এখন আমার ডেলিভারির দাইমা করছিলেন। প্রায় 1 ঘন্টা পরিশ্রমের পর আমার সন্তানের পৃথিবীতে এলো। আমার খুশির সীমা রইল না। আমি ঠিক করলাম যে আমি আমার সন্তানকে নিয়ে এখান থেকে সম্পূর্ণ অদৃশ্য হয়ে যাব, যাতে কেউ আমার সম্পর্কে কিছুই জানতে না পারেন। আমি আমার সন্তানকে মালিক এবং মালকিনকে কিছুতেই দেব না। আমি এটাও ভাবিনি যে যারা সারা জীবন আমার উপকার করেছে
যারা আমাকে খেতে দিয়েছেন, পড়ার জন্য কাপড় দিয়েছেন এবং থাকার জন্য জায়গা দিয়েছেন, তাদের দুজনের সন্তানের স্বপ্ন হঠাৎ তাদের চোখের সামনে থেকে ছিনিয়ে নিলাম। ৯ মাস ধরে দুজনকে এত বড় প্রতিশ্রুতি দিলাম, কিন্তু যখন সেই প্রতিশ্রুতি পূরণের সময় এলো, আমি তাদের বোকা বানিয়ে চলে এলাম। আমি জানতাম না যে একজন মা এতটা স্বার্থপর হতে পারে যতটা আমি হয়েছি। আমার সন্তান এই পৃথিবীতে এসে গেছে, তার কান্নার শব্দ শুনে আমার মনে স্বস্তি এসেছে। ২-৩ ঘন্টা বিশ্রামের পর আমি আমার সন্তানকে নিয়ে অনেক দূরে একটা ছোট্ট গ্রামে গেলাম। এখানে আমি একটা পুরনো কুঁড়ে ঘরে থেকে আমার সন্তানকে লালন পালন করছি। সম্ভবত আমার স্বামী, মালিক এবং মালকিন আমাকে খুঁজে পাওয়ার অনেক চেষ্টা করেছেন, কিন্তু আমি এত দূরে চলে এসেছি যে তারা আমার সম্পর্কে কিছুই জানতে পারেনি। এখানেও আমি মানুষের বাড়িতে কাজ করে সন্তানদের বড় করছিলাম, কিন্তু বোধহয় আমার কর্মের শাস্তি আমাকে পেতে হয়েছে, কারণ আমি ওই স্বামী স্ত্রী উভয়ের মনে দুঃখ দিয়েছিলাম। আমার কাজের এমন শাস্তি পেলাম যে একদিন হঠাৎ করেই আমার শরীর খুব খারাপ হয়ে গেল। গ্রামের লোকেরা আমাকে একটা সরকারি হাসপাতালে ভর্তি করলে সেখান থেকে জানা গেল আমার ক্যান্সার হয়েছে এবং যে কোনো দিন আমি মারা যেতে পারি। আমার স্মৃতিকে মনে করার জন্য আমার জীবনের পুরো গল্পটি একটি ডায়েরিতে লিখতে শুরু করি, যাতে কোনো মহিলা আমার করা ভুলটি না করে। আমি প্রতিদিন ডায়েরি লিখতাম। এখন আমার ছেলের বয়স 15 বছর। ছোটবেলা থেকে সে খুব বুদ্ধিমান, কারণ মালিকও খুব বুদ্ধিমান এবং সৎ মানুষ ছিলেন। ও হুবহু ওর বাবার মতো হয়েছে। ছেলেকে বড় করার জন্য ঈশ্বর সম্ভবত আমাকে 15 বছর বাঁচিয়ে রেখেছিলেন। জানি না কিভাবে একদিন সেই ডায়েরিটা ছেলের হাতে পড়লো। আমি তাকে গ্রামের সরকারি স্কুলে পড়িয়েছিলাম। সে পড়ালেখায় খুব ভালো ছিল। ছেলে আমার ডায়েরি পড়ে আমার বাস্তবতা সম্পর্কে সব কিছু জানতে পেরে যায়। সে আমাকে এ বিষয়ে প্রশ্ন করলে আমি ভয় পেয়ে যাই যে সে কিভাবে এই কথা জানলো। তারপর সে আমাকে আমার ডায়েরি দেখালে, আর সেই ধাক্কা সহ্য করতে না পেরে আমার শরীর খারাপ হতে লাগলো। ছেলে সম্ভবত আমাকে বাঁচানোর জন্য সব কিছুই করেছে। ডায়েরিতে সেই বাড়ির ঠিকানা লেখা ছিল, যেখানে মালিক এবং মালকিন থাকতেন। ছেলে আমাকে গ্রামের এক মাসির কাছে রেখে মালিক এবং মালকিনের কাছে গেলে সাথে আমার ডায়েরিও নিয়ে গেল। আমি তাকে যেতে দিতে চাইছিলাম না, কিন্তু সে আমার কথা শোনেনি। সে একাই সেখানে গিয়ে মালিক এবং মালকিনের কাছে সম্পূর্ণ কথা খুলে বলল। ছেলেটি মিথ্যা কথা বলছে ভেবে মালিক এবং মালকিন খুব রেগে গেলেন, কিন্তু যখন তারা এর চেহারায় ধ্যান দিয়ে দেখলেন, তখন তারা অবাক হলেন, কারণ মালিকের গালে একটা ছোট্ট তিল ছিল, আর এই ছেলেটিরও গালে তাই তিল, এবং ছেলেটির হাবভাব হুবহু মালিকের মতোই। ফলে তারা বুঝতে পারেন যে ছেলেটি তাদেরই সন্তান। রাগের কারণে মালিক এবং মালকিন আমাকে সাহায্য করবে না ভেবেছিলেন, কিন্তু ছেলে বারবার বলছিলেন যে আপনারা আমার মাকে বাঁচান, অপারেশন না করলে তিনি মরে যাবেন। মালিক এবং মালকিনের আজ পর্যন্ত কোনো সন্তান হয়নি, কারণ আমি পালিয়ে যাওয়ার পরে তাদের সন্তানের ইচ্ছা শেষ হয়ে গিয়েছিল। কারণ মালিক ভাবতে হয়তো ভগবান চান না যে আমাদের সন্তান হোক। এমনও হতে পারে যে তিনি আবার বিয়ে করলেন আর সেই মেয়েরও উদ্দেশ্য বদলে গেল। তাদের এত বিশ্বস্ত কাজের মেয়ে বদলে গেছে, এইসব ভেবেই তিনি মন থেকে সন্তানের চিন্তা দূর করে দিয়েছেন। তারা দুজনে ছেলেটির সাথে আমার সঙ্গে দেখা করতে এলে আমাকে দেখে তাদের পুরনো স্মৃতি মনে পড়ে গেল। আমাকে এত কষ্ট পেতে দেখে তারা আমাকে ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু তারা আমার কাছে অভিযোগ করেছিলেন যে তুমি আমাদের সাথে ভালো কাজ করোনি, তোমার জন্য আমাদের অনেককে মিথ্যা কথা বলতে হয়েছে। তুমি যখন পালিয়ে গেলে তখন আমরা বলতে বাধ্য হয়েছিলাম যে জন্মের সময় আমাদের সন্তান হাসপাতাল থেকে চুরি হয়ে গেছে আর তার খোঁজ পাওয়া যায়নি। আমরা কি জানতাম যে 15 বছর পরে আমরা আমাদের ছেলেকে এভাবে দেখতে পাবো? আমি হাত জোর করে মালিক এবং মালকিনের কাছে ক্ষমা চাইলে তারা দুজনেই আমাকে ক্ষমা করে দিয়েছিলেন, এবং তারা আমাকে শহরে নিয়ে সেখানে একটি ভালো হাসপাতালে আমার অপারেশন করা। ভগবান হয়তো আমাকে আমার জীবনদান দিয়েছিলেন। আমার অপরাধ অনেক বড় ছিল, যার কারণে মৃত্যুও কম ছিল, কিন্তু আমার ছেলের প্রার্থনা ও পরিশ্রমের ফলে এ যাত্রা আমি রক্ষা পেয়েছি। আমার অন্য সন্তানেরাও জানতে পেরেছে যে আমি 15 বছর কোথাও লুকিয়েছিলাম। আমার স্বামী 10 বছর আগে একটি দুর্ঘটনায় মারা গিয়েছে, এবং আমার সন্তানেরা আমাকে খোঁজার অনেক চেষ্টা করেছিল। আমি আমার সন্তানদেরকেও কষ্ট দিয়েছি। আমি আমার 3 সন্তানকে রেখে চলে গিয়েছিলাম। এখন আমার 3 সন্তানই বড় হয়েছে। এদিকে মালিকের ছেলের বয়সও 15 বছর হয়ে গেছে। আমি ছেলেকে মালিক এবং মালকিনের হাতে তুলে দিলাম, কিন্তু আমার ছেলে আমাকে মা বলতো। সে সব কিছু জানতো। আমি তাকে বললাম, বাবা, আমাদের ভুল সংশোধন করে নিতে হবে।
আমি আর এই স্বামী স্ত্রীর সাথে অন্যায় করতে পারবো না। তাদের কারণে আমার জীবন রক্ষা পেয়েছে। আমি তোর সাথে দেখা করতে আসব, কিন্তু তোর বাবা মালিক। এখন আমি গ্রামে আমার সন্তানের কাছে গেলাম, আর তাদের ছেলেকে মালিক এবং মালকিনের কাছে ফিরিয়ে দিলাম। ওদিকে তারা তাদের সন্তানকে পেয়ে খুশি, আর এদিকে আমি গ্রামে আমার সন্তানদের নিয়ে খুশি। মালিক এবং মালকিন এত বছর পরেও তাদের প্রতিশ্রুতি রেখেছিলেন এবং তাদের ছেলে ফেরত দেওয়ার কারণে তারা আমাকে 1 কোটি টাকা দেন। আমার টাকা দরকার ছিল না, কিন্তু তারা বললেন এখন তোমার স্বামীও নেই, তাই এই টাকাটা রাখো, তোমার কাজে লাগবে। আমার আফসোস হচ্ছিল, আমি এত ভালো স্বামী স্ত্রীর সাথে অনেক বড় অন্যায় করেছি। ছোট ছেলের স্মৃতি এখনও আমাকে তাড়া করে। যখন তার কথা মনে পড়ে তখন আমি তার সাথে দেখা করতে চলে যাই। মালিক এবং মালকিন লোকদের জানান যে তাতে সেই ছেলে যে হাসপাতাল থেকে চুরি হয়ে গিয়েছিল তাকে 15 বছর পর তারা খুঁজে পেয়েছে। আমার ছেলে মালিক এবং মালকিনকে তার বাবা মা হিসেবে মেনে নিয়েছে। এখন সে তাদের সাথে খুব খুশি। ধন্যবাদ বন্ধুরা।